বিষয়টা ছিল কয়লা চুরির তদন্ত, সেখান থেকে এখন তথ্য চুরির তদন্ত। আইপ্যাক কাণ্ডে সিবিআই এই তদন্ত করুক দাবি নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিনই আবার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল চম্পাহাটি। ফের প্রশ্নের মুখে পড়ল প্রশাসনের ভূমিকা, পুলিশের নজরদারি। আমরা এই নিয়ে আলোচনা করব। স্টুডিওয়ে অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো একেবারে আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে যখন তোলপাড় চলছে, তখন সুপ্রিম কোর্টে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি, দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির যে তল্লাশি, তার জরুরি ফাইল, হার্ড ডিস্ক, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ইডি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল আপনারা জানেন যে হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি সেটা 14 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে যায়। ইডি তারপরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দ্বারস্থ হয় এবং দ্রুত শুনানির আবেদন জানায়। ওই দিনই শুনানির আবেদন জানানো হয়, কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এখানে হস্তক্ষেপ করতে চাননি। তারপরই একেবারে আজকে সুপ্রিম কোর্টে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি আলোচনা শুরু করার আগে সুকান্ত মজুমদার তা নিয়ে কি বলছেন একবার দেখাবো। মন্ত্রীর এই যে কয়লা চোরেদেরকে বাঁচাতে ফাইল চুরি, এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে প্যানিক হয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে, তা প্রমাণ করছে যে ডালমে কুচ কালা হ্যায়। এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সেদিন তো করে ফেলেছেন কাণ্ড, আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম। প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি যার বাড়িতে প্রতীক জৈন ইডি ছাপা পড়েছে, সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে? তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন। মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। বাংলার মানুষের সামনে সত্যিটা বলুন। আমি কৃষ্ণ মিত্রের কাছে আসবো। বিজেপির প্রশ্ন হচ্ছে, কি লুকোনোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এতটা মরিয়া তিনি কেন? যখন ইডি তদন্ত করছিল তড়িঘড়ি তিনি ছুটে গেলেন এবং তারপর সবুজ ফাইল, ল্যাপটপ এবং মোবাইল ফোন নিয়ে বেরিয়ে এলেন। কি লুকোনোর চেষ্টা করছেন, কি আড়াল করার চেষ্টা করছেন, যার জন্য ইডি মামলা দায়ের করার আগে সুপ্রিম কোর্টে রাজ্য পৌঁছে গিয়ে ক্যাভিয়েট ফাইল করলো? দেখো, প্রথম কথা হচ্ছে চোর ধরেছে দিদি, অমিত শাহ আর ইডি। আচ্ছা, সুকান্ত মজুমদারের সাথে আমি এটা একটু শুনিয়ে দিই, এইটা শুনে না। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানেন না। তো বোকার মতো কাজ। হ্যাঁ, বোঝা গেল। তার মানে শুভেন্দু অধিকারী বলছেন যে অভিসন্ধিতা ছিল তৃণমূলের ক্যান্ডিডেট লিস্টটা নেওয়ার, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন, তাও তাদের কাছে নাকি তার কপি আছে। তো বিরোধী দল নেতা যার সাথে অমিত শাহ এবং ইডি প্রত্যক্ষভাবে সরাসরি রিয়েল টাইম তারা তথ্য শেয়ার করেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন, ইডির তথ্য শুভেন্দু অধিকারী মিডিয়ার কাছে পরিবেশন করেন, শুভেন্দু অধিকারীর তথ্য ইডি মিডিয়ার কাছে পরিবেশন করেন সূত্রের মাধ্যমে। তো শুভেন্দু অধিকারী বলছেন যে সেখানে ক্যান্ডিডেট লিস্টই দিদি নিয়ে গেছে। তো তার মানে কয়লা টয়লা হচ্ছে, তার আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ক্যান্ডিডেট লিস্ট দেওয়ার জন্য ইডি এসেছে, সেটা এন্ডোর্স করছে। তাহলে সুকান্ত মজুমদার কি বলছে, ইডি কি বলছে? না, আমি গতকাল এই প্রশ্নটা করেছিলাম, ইডি যে ক্যান্ডিডেট লিস্টটা নিতে এসেছে তৃণমূল কংগ্রেসের, এইটা কিভাবে, এই যোগসূত্রটা কিভাবে প্রতিষ্ঠা করছে তৃণমূল কংগ্রেস? ইডি বলবে, ইডি তো একবারও সে কথা বলছে না। আমাদের ইডির উপর অগাধ আস্থা থাকতে পারে ভারতবর্ষের মানুষকে, তৃণমূল কংগ্রেসের নেই, বাঙালি না, ইডির উপর অগাধ আস্থার প্রশ্ন নয়। আমার প্রশ্নটা হচ্ছে একেবারে ইডি যে তদন্ত করতে গিয়েছে সেখানে, না আমি কৃষ্ণদা আমি তোমার কাছে আসছি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদের অপব্যবহার করে তিনি ছিনিয়ে নিয়ে এসেছেন, এইটা তো পিটিশনে অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা তো দেখছি ইডি গত 11 বছর ধরে কোন দুর্নীতির তদন্ত করেছেন, কতজনের বিরুদ্ধে কনভিকশন হাসিল করতে পেরেছে। আমরা তো দেখেছি বিরোধী দলদেরকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার এবং বিজেপিতে জয়েন করার পর, বিজেপির সাথে গাঁটছড়া বাঁধার পর সেই তদন্ত বন্ধ হয়ে যায়। কিন্তু বারংবার এটা ট্র্যাডিশন হয়ে গেছে। ঠিক, আপনি নিঃসন্দেহে এটা নিয়ে হাজারবার প্রশ্ন তুলতে পারেন যে হ্যাঁ, ইডি নির্বাচনের আগে হঠাৎ করে ইডি কেন ঘুম থেকে জেগে উঠলো, নিঃসন্দেহে প্রশ্ন করতে পারেন। 10টা জায়গায় কিন্তু একসঙ্গে তল্লাশি চলেছে। কোন জায়গায় এই ঘটনা ঘটেছে? দিল্লিতে 4 জায়গায় আর কলকাতায় 6টা জায়গায়। কোথাও এই ঘটনা ঘটতে দেখা যায়নি যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে ফাইল হাতে বাইরে বের করে নিয়ে আসছেন। শতরূপাদি। শুভ্র, আমি কৃষাণের সময় একটাও কথা বলিনি আমি এক্সপেক্ট করবো কৃষ্ণ ঝাঁপিয়ে পড়বে না।
দেখো, প্রথমত যেটা তুমি যেহেতু সুকান্তদার কথা দিয়ে শুরু করলে, মাননীয় প্রতিমন্ত্রী কথা দিয়ে শুরু করলে, আমি ওখান থেকেই বলছি। মুখ্যমন্ত্রী গেছিলেন, এবার মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন, প্রশ্ন হচ্ছে যে এমন একটা অফিসে গেলেন যেটা নাকি একটা পার্টির হেল্প করে, অথচ ইডি বলছে যে এরকম 10টা জায়গায় রেড হচ্ছিল ফর কোল আর স্যান্ড, মানে কয়লা এবং বালির ফাইন্যান্সিয়াল ট্রেলের জন্য। ওখানে ওদের মনে হচ্ছে একটা স্ক্যাম হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো, কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেই যাচ্ছে যে আমি তৃণমূলের চেয়ারম্যান হয়ে আমি গেছিলাম, আমার সার্ভাইভেল ব্যাপার, অমুক তমুক হ্যান ত্যান, উনি কিন্তু এগুলো নিজেই বলেছেন। এবার কৃষাণু কি শুভেন্দুদা কি বলেছে সেইটা নিয়ে যে কেন বেশ কতগুলো সেকেন্ড নষ্ট করলো আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ এক্স্যাক্টলি যেটা মুখ্যমন্ত্রী বলেছে সেটাই কিন্তু লিডার অফ অপোজিশন বলেছে। ওরা এই পুরো ব্যাপারটাকে, তৃণমূলের লোকজন এই পুরো ঘটনাটাকে ডিফেন্ড করার মতন জায়গায় নেই। আমার প্রশ্ন দুটো, যদি ওখানে মুখ্যমন্ত্রী গিয়ে থাকে দেন ওয়াই একটা পার্টি একটা কোনো কর্পোরেট অফিসে যাবে যেখানে ইডি রেড করছে? আর যদি এইটার ব্যাখ্যা মুখ্যমন্ত্রী নিজেও দিয়েছেন। না আমার দুটো প্রশ্ন শতরূপাদি, এর ব্যাখ্যা মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছেন। দ্বিতীয় কথা শুনুন, দ্বিতীয় কথা, কেউ যদি গিয়েও থাকেন তাহলে তো একেবারে সিআরপিএফ পরিবৃত হয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা গেছিলেন, তারা কি করছিলেন? উত্তর দিচ্ছি আমি। সেকেন্ড প্রশ্নটা যেটা তুমি এক্স্যাক্টলি জিজ্ঞেস করলে, যদি তৃণমূল সুপ্রিমো হয়ে গিয়ে থাকে তাহলে কেন চিফ সেক্রেটারি, সিএমও এবং বিভিন্ন লোকজন অফিসের, সিএম এর অফিসের লোকজন গিয়ে পেছন আপনি এই প্রশ্নটা বলছেন না যে তাহলে সিআরপিএফ করছিলটা কি? এইটাকে আমি বলছি যে কোনো রকম অনুপ্রবেশ আটকানোর জন্য তো সিআরপিএফ রয়েছে, কি করছিল তারা? আমি উত্তর দিচ্ছি। আমি এই মুহূর্তে ফর 5 সেকেন্ডস, তোমরা 1 2 3 4 জন পুরুষ মানুষ বসে আছো এখানে, আমি মহিলা হয়ে যদি এইখানে চড়া হই বলি আমি এই মুহূর্তে তোমার পেনটা নেবো, তোমরা তো ভদ্র পুরুষ মানুষ বলে আমি জানি, তোমরা তো কিচ্ছু করতে পারবে। ভদ্রতা দেখিয়েছে, ভদ্রতা দেখিয়েছে 1 নম্বর। দ্বিতীয়ত আমি বলছি তাহলে ভদ্রতা হলে, 1 সেকেন্ড, আমি বলছি তাহলে সেই ভদ্রতা তো শেখ শাহজাহানের ক্ষেত্রেও দেখানো উচিত ছিল। সেই ভদ্রতা যখন রাজীব কুমারের যখন জিজ্ঞাসাবাদ করতে গেছিল তখনও দেখানো উচিত ছিল। খুব ভালো কথা শুভ্র, তুমি এক্সিলেন্ট উত্তর দিয়েছো। তার মানে এইটাই বোঝা যাচ্ছে একটা তদন্ত করতে গিয়ে একজন যাচ্ছেন এবং সেটা ছিনিয়ে আনছেন বলে ইডির অভিযোগ, সেখানে ভদ্রতা দেখাচ্ছে ইডি, এবং তারপরে সকাল সকাল সুপ্রিম কোর্টে দৌড়ানোর কোনো যুক্তি থাকে না। আমি উত্তরটা দিই, তুমি একদম এবিপি আনন্দ র্যাঙ্কার হয়ে, এবিপি আনন্দর হয়ে, পশ্চিমবঙ্গ মানুষের হয়ে একদম একটা লাইনে উত্তর দিয়ে দিয়েছো যে শেখ শাহজাহান এবং মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো তফাৎ নেই। পশ্চিমবঙ্গ মানুষের এইটাই পারসেপশন, সেই জন্য ডেফিনেটলি ইডি যদি সেইটাই মানে ইডি শেখ শাহজাহানের কেস থেকে কোনো শিক্ষা নেয়নি, কিছুই শেখেনি। দ্রুত কৃষ্ণ মিত্র, বাকিদের কাছে প্লিজ আমাকে কথাটা শেষ করতে দাও। ইডি যদি রাজনৈতিক আমাকে বলেছে আরে তুমি, আমিও তো শেষ করতে পারিনি, আরে বলেছি, আচ্ছা শুনে না, আমার কথার উত্তর শেষ করতে হবে। এখন হচ্ছে যদি ইডির কাজ যদি রাজনৈতিক দলের হয়ে দালালি করার হয়, আমরা সেই দালালি আটকাবো, আমরা রাজনৈতিক ভাবে আটকাবো, আমরা কংগ্রেস বা অন্যান্য দলের মতো ইডির সামনে মুখ বন্ধ আটকাইনি। শুনে না, কে আটকাচ্ছে কাকে? আরে কে সভ্যতা, আমি বলছি এক্ষুনি। আরে আমি বলছি, আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো, একেবারে তদন্তের পার্টি। আমি দুজনকে থামালাম, সেটা হচ্ছে আমি বলছি ভদ্রতা যদি এইটার দৃষ্টান্ত হয় যার জন্য মুখ্যমন্ত্রীকে আটকানো হলো না এবং ফাইল নিয়ে বেরিয়ে এলেন, সেই তদন্তের কি দিনের আলো দেখবে বলে সলিল ভট্টাচার্য মনে করেন? কিন্তু আমি সলিলদা এইটা আপনার থেকে জানতে চাইছি, গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথমে কলকাতা হাইকোর্টে মুভ করলো, সেখানে যখন পিছিয়ে গেল একদম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি 24 ঘন্টারও কম সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে দ্রুত শুনানির আবেদন করছে। আমি বলছি এই তৎপরতা, একেবারে ইডি দ্রুত শুনানি চাই, সঙ্গে সঙ্গে কোর্টে মুভ করছে, হাইয়েস্ট কোর্টে যাচ্ছে, ঠিক কি কারণে ইডি করছে? ইডি ঠিক কি সন্দেহ করছে বলে আপনার মনে হচ্ছে? ইডি সন্দেহ করছে মানে ওই যেগুলো মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন ওর মধ্যে জীবন ভোমরা লুকিয়ে আছে, পরিষ্কার কথা। কারণ ওরা এত অ্যাপ্রিহেন্সিভ হয়ে গেছে যে এটাকে ডেস্ট্রয় করা হতে পারে। দেখো তোমার এই যে এটা বিজনেস এন্টিটি, আইপ্যাক হচ্ছে একটা বিজনেস এন্টিটি, এবং এদের সঙ্গে একটা কোনো কন্ট্রাকচুয়াল একটা কোনো এগ্রিমেন্ট থাকে, তার বেসিসে এরা কাজ করে। তার মানে এই নয় যে, যেটা পরে জানাও গেছে যে এরা কোনো পলিটিক্যাল কনসালটেন্ট,
এরা পলিটিক্যাল কনসালটেন্ট একটা, এর বেশি কিছু পার্টির না। হয়ে করে এবং ইডি এতদিন পরে দেখো কেসটা কিন্তু অ্যালাইভ রয়েছে, এই মানি লন্ডারিংয়ের এই কেসটা, কয়লা চুরির এই কেসটা কিন্তু অ্যালাইভ রয়েছে। সেটা বছরের পর বছর থাকতে হবে, ইনভেস্টিগেশন নিজের গতিতে চলে, তুমি বলতে পারো গতি স্লথ ছিল। একটা ডেফিনিট ইনপুট পেয়ে কিন্তু আগের দিন রাত্রিবেলা সন্ধেবেলার ফ্লাইট ধরে দিল্লি থেকে যে টিমটা এসছে তারা কিন্তু সবাই এই ওয়েস্ট বেঙ্গলে ওয়ার্কিং নয়, এরা এই ওয়ার্কিং অফিসার্স এরা নয়, কিন্তু দিল্লি থেকে এসেছে। দিল্লি থেকে এসছে এবং তারা সমস্ত জায়গায় লোকাল লোককে ঠিক করে ফিক্স আপ করেছে কোথায় কোথায় রেড করবে। খালি এখানেই নয়, দিল্লিতেও করেছে এবং পশ্চিমবাংলায় প্রায় 4 থেকে 5 জায়গাতে সাইমালটেনিয়াস ড্রাইভ ওরা করেছে। একদম। সুতরাং এর ফলে কি হয়েছে, এবং তারপরে তাই না, সকাল 5:30 পৌনে 6টা থেকে কিন্তু ওরা রেড স্টার্ট করেছে। সকাল 9টা-10টা নাগাদ লোকাল থানাতে তারা জানিয়েও দিয়েছে। তোমার এটা কোনো বাধ্যবাধকতা নেই যে আমি যখন কোনো রেড করব, কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি রেড করবে, লোকাল পুলিশ স্টেশনকে যাওয়ার আগে আমাকে জানাতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। আমি ডিউরিং দি কোর্স অফ রেড, আফটার দ্য রেড আমি একটা ইন্টিমেশন আমি দিতেই পারি, এবং সেটাই করেছিল। কিন্তু যেটা ওদের ভুল হয়েছে, প্রফেশনাল মিসম্যাচ হয়েছে। যদি প্রফেশনাল এক্সপার্টাইজ যদি হয়ে থাকতো ওরা, তাহলে কিন্তু এরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ট্র্যাক রেকর্ডটাকে ওদের বোঝা উচিত ছিল। দেখো তুমি এই ববি হাকিমকে ইডি যখন ধরা হলো, ডাকা হলো বা ধরা হলো, অ্যারেস্ট করা হলো, সেখানে উনি চলে গেলেন, ওখানে চলে গেলেন। আমি বলছি নাম্বার অফ প্রেসিডেন্সিস থাকা সত্ত্বেও কোন রকম বাড়তি তৎপরতা বা শিক্ষা ইডি নিয়েছে বলে মনে হলো না। খালি আমি বলছি সলিলদা বলে নিন, সলিলদা বলে নিন। এবং এরা যারা বাইরে গার্ড ছিল তারা কিন্তু প্রপারলি ব্রিফড হয়নি, তাদের কিন্তু প্রপারলি ব্রিফ করা উচিত ছিল, এবং পুরো যেখানে ইনভেস্টিগেশনটা হচ্ছিল পুরো জায়গাটা গার্ড করে দিয়ে ওরা যদি সমানে একদম মানে করিডর করে যদি রাখতো, কর্ডন করে রাখতো, এবং বলতেন যে যেই আসুক আমরা ঢুকতে দেবো না। কিন্তু যখন উনি ঢুকে গেলেন ইডি অফিসারদের কাছে, ওখানে বাধা দেওয়া মানে কি অনেক রকম ঘটনা ঘটতে পারতো। মানে যদি ওনার গায়ে আমার একটা কিন্তু touch একেবারে- লাগতো, আমি বলছি, সেই একই প্রশ্ন আমার রয়ে গেল, তাহলে সিআরপিএফ ওই 7 নম্বর লর্ডন স্ট্রিটে করছিলটা কি? মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে বললেন এবার আমি যাচ্ছি সল্ট লেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে, জানিয়ে গেলেন। তারপরেও দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যারা নিরাপত্তা কর্মীরা ছিলেন তারা একেবারে দিস্তে নথি কাগজপত্র বের করে নিয়ে আসছেন। একই প্রশ্ন, তারপরেও তাহলে সেখানে সিআরপিএফ আধিকারিকরা করছিলটা কি? আমি দেবাশিস সরকারের কাছে এখানে আসবো, কিন্তু তার আগে একবার দর্শকদের দেখাতে চাইবো যে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন, দেখুন। কোথায় কি হাতে কলমে পাওয়া যায়, এইসব দরখাস্তই হবে এখানটায়। এ তার বিরুদ্ধে দরখাস্ত করবে, ও তার বিরুদ্ধে দরখাস্ত করবে, এই দরখাস্তের প্রতিযোগিতা চলবে। এখন এফআইআর এর প্রতিযোগিতা, ডায়েরির প্রতিযোগিতা চলবে, হাইকোর্টে প্রতিযোগিতা চলবে। তাও তো ভাগ্যি বলে এখনো বাংলার মুখ্যমন্ত্রীকে উকিল হিসাবে যেতে দেখিনি। এরপরে বাংলার মুখ্যমন্ত্রী উকিল হিসাবে যখন যাবে হাইকোর্টে, তখন আরেকটা নাটক হবে। এই কয়লা চুরি কাণ্ডে, এই বাংলার লুটের কাণ্ডে গোটা পার্টি জড়িত, খোকাবাবু জড়িত। তাই ইডি সিবিআই তদন্ত নিরপেক্ষ হলে খোকাবাবুর বিপদ বাড়বে। দেখুন, যে আইপ্যাকের অফিস থেকে শুরু করে প্রতীক জৈনের বাড়িতে যে ঘটনা ঘটেছে, তীব্র নিন্দা তার বিজেপির তরফে করা হয়েছে। দিল্লির একেবারে কেন্দ্রীয় দফতর থেকে শুরু করে রাজ্য তো বটে, কিন্তু তারপরেও বলছি বিজেপির অবস্থানটা ঠিক কি তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আমি দুটো পার্টে দেবাশিস সরকারের কাছে আসবো। এক তো হচ্ছে দেবাশিস দা, মুখ্যমন্ত্রী বলছেন যে ইডি লর্ডন স্ট্রিটে আসার 5 ঘন্টা পরে আমি গিয়েছি। আমি বলছি তাহলে এই 5 ঘন্টা ধরে ইডি সেখানে করছিলটা কি? তার কারণ পিটিশনে ইডি জানাচ্ছে যে তারা কোনো কিছু সিজ করতে পারেনি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 2 দিন ধরে কলকাতা শহরে রইলেন, তিনি মুখ খুলছেন না কেন? তিনি কোনো বক্তব্যই নেতার পাওয়া গেল না। দেখো, তোমার প্রশ্নের উত্তরের আগে একটা স্পষ্ট উচ্চারণ করতে চাই একজন পশ্চিমবঙ্গের মানুষ, দেশের নাগরিক হিসেবে। এই চেহারা কিন্তু ভয়ঙ্কর চেহারা। কি জিনিস নিয়ে উনি চলে এসছেন এটার মধ্যে বোঝা পড়া, তর্ক বিতর্ক করবার মতন ক্ষমতা একজন সাধারণ নাগরিকের নেই, ফলে আমার থাকার প্রশ্ন উঠছে না। কিন্তু যে চেহারা আমরা দেখলাম স্বাধীনতার পর আজ পর্যন্ত সারা দেশে রাজ্যে কোথাও কখনো এই রকম ভয়ঙ্কর চেহারা আমরা কোনো মানুষ দেখিনি, এবং কখনো যেন ভবিষ্যতেও দেখতে না হয়। কারণ এটা কোন দলের সাময়িকভাবে কি লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, এটা বিষয় নয়। এটা একটা মারাত্মক শক্তির আস্ফালন,
যে শক্তি কোনো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার কোনো নৈতিক অধিকার রাখতে পারে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পার্লামেন্টে নতুন করে আলোচনা হওয়া উচিত ইডি, সিবিআই এই সমস্ত প্রতিষ্ঠান আর থাকবে কি থাকবে না। তুমি আমাকে প্রশ্ন করলে 5 ঘন্টা, আমি বলছি 2011 থেকে 2015, 15 বছর ধরে আমাদের রাজ্যে আমাদের দুটো কথা, 15 বছর ধরে কয়লা, গরু, বালি, চাল সমস্ত ধরনের যে ডাকাতি কাণ্ড চলেছে, চিটফান্ড, নরদা, এই সমস্ত তদন্তে ইডি, সিবিআই ফাইনাল আউটকাম আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে? প্রশ্নটা এই কারণে পার্লামেন্টে হওয়া দরকার যে এই দপ্তরগুলো যদি এতটাই দুর্বল হয়ে পড়ে, তার এই দপ্তর কেন এই সমস্ত গুরুত্বপূর্ণ, এই যে আরজি করে ডাক্তার মেয়েটি মারা গেলেন, প্রত্যেকটা ক্ষেত্রে খুন করা হয়েছে, খুন করা হয়েছে, একদম ব্যবস্থাপনা করে খুন করা হয়েছে, এবং আমরা দেখেছি কিভাবে প্রমাণ লোপাট করতে উদ্ধত হয়েছে, কোন শক্তি প্রমাণ লোপাট করেছে। ফলে এই ধরনের কোন শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে রাষ্ট্র ব্যবস্থা মানুষের সাথে চলা উচিত না। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবাশিস সরকার করছেন, সেটা হচ্ছে এর পরে ইডির ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।